নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি তেজ তার ঠাম্মিকে আবারও বলছে, অগ্নিসাক্ষী করে আমি ওনাকে বিয়ে করেছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওনার পাশে থাকবো বলেছি, তাই আমি ওনার সাথ কখনো ছাড়তে পারবো না ঠাম্মি। ঠাম্মি বলে, ও একটা ডিভোর্সি মেয়ে, এটা জেনেও তুমি ওর সাথে সংসার করতে পারবে তো দাদুভাই? তখন তেজ বলে, অতীত তো আমারও ছিল ঠাম্মি, ইমন তুমি ভুলে গেছো? ঠাম্মি তখন বলে, ইমনের সাথে তোমার বিয়ে হয়নি দাদুভাই, আর ওর একবার বিয়ে হয়েছিল। তেজ বলে, ঠাম্মি আমি সবটা জেনেই বিয়েটা করেছি, আমি ওনাকে কথা দিয়েছি ঠাম্মি, সারা জীবন ওনার পাশে থাকবো, সেই কথা আমি রাখবো ঠাম্মি, আমাকে রাখতেই হবে। ঠাম্মি তাকিয়ে থাকে তেজের দিকে। এদিক থেকে ছোটকা আর সমুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার কথাগুলো শুনতে থাকে। তাদের খুব ভালো লাগে, কাকাই তো খুব খুশি হয়, বলে যে আমি জানি তেজ তুই কোনো ভুল করিসনি। সমুদ্র ভাবতে থাকে ঝিনুকের কথাগুলো, যখন ঝিনুক বলেছিল দিদির কথাটা আপনাকে দিদি ঠিকই বলবে, আর সেদিনও কেউ পাশে থাকুক না থাকুক আপনি থাকবেন। তখন সমুদ্র মনে মনে ভাবতে থাকে, তাহলে কি এটারই ইঙ্গিত ঝিনুক আমাকে দিয়েছিল? এদিকে দেখা যাচ্ছে তরিতা ইমনকে ফোন করে সবটা জানায়, যে কিভাবে সে তার ডিভোর্সি হওয়ার কথাটা বাড়িতে বলেছে, আর বাড়ির থেকে তরিতা তাকে বের করে দিয়েছে, আর বলে তোমার পথের কাঁটা এবার আর রইল না। এদিকে দেখা যাচ্ছে তেজ উপর থেকে নেমে আসে, সুধা সুধা বলে ডাকতে থাকে। তখন তরিতা আসে দৌড়ে, বলে দাদা ভাই, দিদিভাই তো বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। আর এটা শুনে তেজ খুব অবাক হয়ে যায়। তরিতা বলে, হ্যাঁ, আর বলে গেছে যে কোনোদিনও ফিরবে না। তেজ তখন বাইরে চলে যায় সুধাকে খুঁজতে, সুধা সুধা বলে ডাকতে থাকে। খুব অস্থির হয়ে পড়ে তেজ, বারবার ডাকতে থাকে সুধাকে, আর বলে যে তাহলে কি আমার কথার কোনো মূল্য নেই আপনার কাছে? চলে গেলেন আপনি, আমার কথা শুনলেন না? এরপরে এক জায়গায় বসে পড়ে তেজ, আর মনে মনে সুধার কথাই ভাবতে থাকে। সুধার সাথে কাটানো দিনগুলোই মনে করতে থাকে। বলতে থাকে তেজ, একটাই তো অনুরোধ করেছিলাম, আমাকে ছেড়ে যাবেন না, এই বাড়ি ছেড়ে যাবেন না, সেই অনুরোধটাও রাখতে পারলেন না আপনি। কি করব আমি এখন? আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সুধার জন্য। এদিকে দেখা যাচ্ছে ইমন তো খুব খুশি, তার মার সামনে খুব আনন্দ দেখাচ্ছে ইমন। তখন তার মা বলে, এই হ্যাপি থাকার কারণটা কি শুনি। ইমন তখন সুধা চলে যাওয়ার কথাটা বলে, এটা শুনে ইমনের মাও খুব খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সুধা তেজের সামনে আসে, সুধার দিকে দেখতেই থাকে তেজ, সুধাও তেজের দিকে দেখতে থাকে। তেজ সুধাকে বলে, বারবার আমি আপনাকে বলেছিলাম যে আপনার অতীতের ব্যাপারটা যাতে ঠাম্মি জানতে না পারে, তারপরে একটু আগে যে আপনি কথার খেলাপ কেন করলেন? সুধা তাকিয়ে থাকে তেজের দিকে। এইভাবে সবটা শেষ কেন করে দিলেন আপনি? আমাদের মধ্যে তো একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল, স্বামী স্ত্রীর সম্পর্কে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে হলেও তো একটা ভালো বন্ধু হচ্ছিলাম, একে অপরকে বিশ্বাস করতে শিখছিলাম, একে অপরের পাশে দাঁড়াতে শিখছিলাম। তারপর হঠাৎ করে এই বন্ধুটার উপর থেকে আপনার বিশ্বাসটা সরে গেল। একটু অপেক্ষা করতে পারলেন না আপনি আমার জন্য? নাকি আমার উপর থেকেও বিশ্বাস উঠে গেছে আপনার? আপনি না আমাকে আজকে ঠাম্মির কাছে ছোট করে দিলেন। শুধু আমিই না, এই যে আপনার সত্যিটা যে আপনি সবাইকে বলে দিলেন, এতে তো আমার পরিবারের কাছে আপনিও ছোট হয়ে গেলেন সুধা। এতগুলো মানুষ যারা আপনাকে স্নেহ করতো, তারা তো সবাই ঘেন্না করছে আপনাকে। আপনি এতগুলো মানুষের ভালোবাসা হারিয়ে ফেললেন। হোয়াই সুধা, হোয়াই? প্লিজ টেল মি, আমাকে উত্তর দিন আপনি সুধা। কারো ভালোবাসা, স্নেহ, অবহেলা, অবজ্ঞা করার কোনো দৃষ্টতা আমার নেই মিস্টার বসু মল্লিক। এই দিনটা একদিন না একদিন আসতোই। একটা সত্যিকে আপনি কতদিন আড়াল করে রাখতে পারতেন? আর কেনই বা রাখতেন? আপনার কি মনে হয় যে আমি খুব অপরাধ করেছি? একটা সত্যি লুকিয়ে একটা মিথ্যাচারের সাথে আমাকে থাকতে হবে, এইটা আমি কোনোদিনই চাইনি। হ্যাঁ, আমার পরিবার অপরাধ করেছিল, সত্যিটা না জানিয়ে আমার বিয়েটা দিয়েছিল, আমি সেটাও কোনোদিনও মেনে নেইনি মিস্টার বসু মল্লিক। আর বিয়ের পর থেকে আপনি আমাকে বাধ্য করেছিলেন এই মিথ্যেটা নিয়ে থাকতে। আমি কেন ভয় পাবো? আমি কেন এই মিথ্যেটাকে, সত্যিটাকে আড়াল করব? বলতে পারেন? কিসের ভয়ে আমি চুপ করে থাকবো? তেজ তাকিয়ে থাকে সুধার দিকে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিস্টার বসু মল্লিক, আমাদের মতো পরিবারের ডিভোর্স মানে অনেক বড় ব্যাপার, অনেক বড় কলঙ্কের বোঝা। তবুও একটা ভুল সম্পর্ক থেকে বেরোতে আমরা ডিভোর্স নিয়েছি। আমি এটা বুঝেছি যে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হয়, কারণ সমাজ সবসময় চায় যে মেয়েরা তাদের কলঙ্কের বোঝা তাদের মাথায় নিয়ে চুপচাপ লুকিয়ে থাকুক, ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখুক। কিন্তু আমি সেটা পারবো না মিস্টার বসু মল্লিক, আমি অবলা দুর্বল হয়ে বন্দি থাকতে পারবো না, কারণ আমি সমাজকে বোঝাতে চাই যে ডিভোর্স দিয়ে আমি দোষী হয়ে যাইনি। তেজ চুপ করে শুনতে থাকে সুধার কথাগুলো। একটা ডিভোর্স কি এতটাই, মানে মেয়েদের সম্মান কি এতটাই ঠুনকো যে একটা ডিভোর্স তাকে একদম ঠুনকো করে রেখে দেবে? আজকে আমি দেখলাম আপনার পরিবার শুধু সেটাই মানে। তেজ বলে, শুধু আমার পরিবার নয় সুধা, গোটা সমাজ এটাই মানে। সুধা তখন প্রশ্ন করে, আর আপনি, আপনি কি মানেন? আপনার কাছে কেন এটাই বড় হলো যে আমি আপনার কথা রাখি? সাহস করে একা আমি সত্যিটা বলার সিদ্ধান্ত নিয়েছি। আপনিও কি তাহলে মেয়েদের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন না মিস্টার বসু মল্লিক? বাকিদের মতো কি আপনিও চান যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? আপনারও কি মনে হয় যে এই নিষ্কলঙ্ক বসু মল্লিক ভবনে আমি বেমানান, তাই এখানে আমার আর জায়গা হবে না?
আমাদের সম্পর্কে ফাটল ধরুক, এটা আমি কখনোই চাই না। তাই আমি আপনাকে ছেড়ে চলে যাব, যাতে আমার কলঙ্কের বোঝা আপনার মাথায় না লাগে মিস্টার বসু মল্লিক। আমার কোনো কঠিন প্রশ্নের উত্তরও আপনাকে দিতে হবে না। তেজ অবাক হয়ে তাকিয়ে থাকে সুধার দিকে। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি ছাদের উপরে বসে তেজের বলা কথাগুলো ভেবে যাচ্ছে। সেই সময় সেখানে তরিতা ইমন আর তার মাকে নিয়ে আসে। তরিতা বলে ইনি আর কখনো মুখ তুলে বলতে পারবেন না অহংকার করে তার বড় নাত বৌমার কথা, কারণ তার সমস্ত অহংকার ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। এদিকে ইমন আর ইমনের মা দুজনেই ঠাম্মির কাছে যায় আর সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করে। ঠাম্মির কান ভাঙানোর চেষ্টা করে সুধাকে নিয়ে। ইমনের মা বলে হাই হাই হাই, কি হয়ে গেল? এবার সবাই বলবে যে বসু মল্লিক পরিবারের বড় নাত বৌমা ডিভোর্সি, এটা কি হয়ে গেল? ঠাম্মি বলতে থাকে কার অনুমতি নিয়ে তোমরা এখানে এসেছো? চলে যাও এখান থেকে। জোসনা আসে, এসে বলে শুধু এই বাড়িতে নয়, একেবারে ছাদে উঠে পড়েছেন। এত বড় সাহস আপনাদের হয় কি করে? মা বলে এটা তো সাহসের কথা নয় জোসনা, এটা তো সহানুভূতি। এত বড় দুঃসময়ে আমরা তোমাদের পাশে দাঁড়াবো না, এটা কখনো হতে পারে? কান্নাকাটি নাটক করতে থাকে ইমনের মা। ইমন বলে আমরা তো সবই জানতাম এই ব্যাপারে। আমি তো এটা ভেবে অবাক হয়েছিলাম যে তেজ কি করে রাজি হলো সুধাকে বিয়ে করতে, সবটা জেনেও। কি জানি কি জাদু চালিয়েছিল সুধা, না হলে তেজ নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, কোনটুকু দিয়ে দিতে পারে। আর সেই তেজ সুধাকে বিয়ে করলো কিভাবে, এটা জেনেও যে এটাতে তার পরিবারে কলঙ্ক লাগতে চলেছে। আমি ইমনের কথাগুলো শুনতে থাকে। এমনকি শুধুমাত্র সুধাকে বাঁচাবার জন্য তোমার কাছে এত বড় সত্যিটা আড়াল করে রাখলো তেজ? ইমন বলে আমি তো তেজকে বারণ করেছিলাম সুধা সত্যিটা জানার পর যে ওকে বিয়ে না করতে, বলতেও চেয়েছিলাম, কিন্তু তেজ আমাকে দিব্যি দিয়েছিল, তাই তোমাকে কিচ্ছু বলতে পারিনি। ইমনের মা বলে আমার লিটিল বেবি তো তেজকে মন থেকে ভালোবেসেছিল মাসিমা, কি করে ওর দিব্যিটা ভাঙবে বলুন মাসিমা? মনে মনে হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে যে তার কথাগুলো ঠাম্মির মনে প্রভাব ফেলেছে। সুধা তেজকে বলে শুধুমাত্র আমার জন্য আপনি নিজের ঈশ্বরের কাছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছেন, একটা সত্যিকে আড়াল রাখতে বাধ্য হয়েছে। আমি চাই না যে আপনি আর আমার জন্য কোনো রকমের অপমান সহ্য করুন। আমি সত্যিটাকে আড়াল করে অনেক মিথ্যে বলেছি, তার জন্য আমি অনেক অপমান অনেক লাঞ্ছনাও সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি আর এই বাড়িতে ফিরবো না মিস্টার বসু মল্লিক। আমি বুঝেছি যেখানে সম্মান থাকে না সেই সম্পর্ক কখনো সুখের হয় না। জোর করে বেঁধে রাখা বন্ধন ঠিক একদিন না একদিন ভেঙে যায়। সম্পর্কটা আসলে বালির মতো, হাতের মুঠোতে যতই ধরতে যায় না কেন ততই আঙ্গুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যায়। তেজ বলে আপনি বলছেন যে আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন কারণ আপনার বিরুদ্ধে এই বাড়িতে আঙ্গুল উঠেছে, সেই একই আঙ্গুল কি বাইরে গেলে উঠবে না? বলুন না সুধা, উত্তর দিন, উঠবে না? উঠবে, বারবার উঠবে, কারণ এই সমাজ এখনো অনেকটা পিছিয়ে আছে আর আপনি সেটা পারবেন না বদলাতে। আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি পারবেন না। আপনি প্রতিবাদ করতে পারেন কিন্তু এই সমাজ বদলানোর নিয়মটা একদিনে করা সম্ভব নয়। সুধা তেজের দিকে তাকায়, অবাক হয়ে শোনে তেজের কথাগুলো। এতগুলো বছরের চিন্তাধারাকে আমি পাল্টাতে পারবো না। সুধা বলে পারবো, একদিনে না হোক এক জীবনে পারবো। যদি সবাই লড়াইটা একসঙ্গে লড়ি, যদি আপনি আর আমি হাতে হাত রেখে এক বিশ্বাস নিয়ে লড়ি, তাহলে নিশ্চয়ই পারবো। কিন্তু আপনি তো আমাকে বুঝতেই চাইছেন না সুধা, আমার হাতটা ছেড়ে চলে যেতে চাইছেন। তবে হ্যাঁ, আমি জানি যে একদিন এই দিনটা অবশ্যই আসবে। ঠাম্মি আমার পরিবার এত সহজে এই জিনিসটা মেনে নিতে পারবেন না, কারণ ওনারা অনেকটা পিছিয়ে। তারা মেনে নিতে পারবে না যে তাদের বাড়ির বউ একজন বলে থেমে যায় তেজ। সুধা বলে যেই কথাটা বলতে আপনার বাধছে মিস্টার বসু মল্লিক, সেই মেয়ের সাথে আপনি কি করে সংসার করবেন? কিভাবে তার হাতে হাত রেখে লড়বে? আমাদের দু চাকার সংসারে চাকা দুটোই তো এক মাটিতে থাকবে না। তবে একটা কথা আপনি ঠিক বলেছেন মিস্টার বসু মল্লিক, এই সমাজ একদিনে পাল্টাবে না। আপনার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। আপনার পরিবার ঠাম্মির ঠিক করা সংস্কার আর ঐতিহ্যের বাইরে কখনো বেরোবে না। বিশেষ করে বসু মল্লিক পরিবারের মেয়েরা, বউরা, তারা তাদের সমস্ত শখ আহ্লাদকে মেরে এই পরিবারের নিয়ম মেনে যাবে। আর আপনি আর আপনার পরিবারের ছেলেরা সবাই চুপ করে থাকবেন। তাদের চোখের সামনে তারা তাদের বোনেদের, মেয়েদের, স্ত্রীদের শেষ হয়ে যেতে দেখবে, তাও প্রতিবাদ করবেন না, কারণ এটাকেই সমাজের নিয়ম বলে মেনে নিয়েছেন আপনার। তেজ বলে হ্যাঁ, আমরা পারবো না, কিন্তু আপনি পারবেন সুধা। আপনাকে এটা দেখে আমি বুঝেছি আপনি অন্যান্য মেয়েদের থেকে একদম আলাদা। পালিয়ে যাওয়া বা ভয় পেয়ে লুকিয়ে যাওয়ার মতো মানুষ আপনি নন। আমি কেন আপনাকে পছন্দ করেছিলাম আপনি জানেন? আপনার এই সাহস আর এই লড়াই করার মানসিকতা দেখেই। তাই আমার বিশ্বাস যে আপনিই পারবেন আমার পরিবারের চিন্তাধারাকে বদলে দিতে। সমস্ত এই চার দেওয়াল থেকেই শুরু হয় সুধা। তাই আগে নিজের পরিবারকে, বসু মল্লিক পরিবারকে, ঠাম্মির মনকে বদলে দেখান, তারপর একটু একটু করে না হয় সমাজে পরিবর্তন আনবেন। সুধা তাকিয়ে থাকে মিস্টার বসু মল্লিকের দিকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই এক জমজমাট এপিসোড নিয়ে আগামীকালকে। তো অপেক্ষায় থেকো তোমরা, ততক্ষণ ভালো থেকো, টাটা।